আমি অনেক দিন আমাদের সংগঠনের সাথে আমি অনেকের সাথেই যোগাযোগ করতে পারিনি। আজ আমার পরম সৌভাগ্য যে আমার এই অসুস্থতা কেটেছে কিছুটা, এখনও শারীরিকভাবে একটু অসুস্থতা আছে, তার মধ্য দিয়েও আমাদের সহযোদ্ধা এবং একজন জ্ঞানী ব্যক্তি এবং সনাতন ধর্মকে মনপ্রাণ এবং জীবন জীবন উজাড় করে যে সনাতন ধর্মকে টিকিয়ে রাখা এবং সনাতনকে জাগরণ সৃষ্টি করার আলোকে যিনি পথ প্রদর্শকই বলবো এবং গবেষক, আমাদের কুশলবরণ চক্রবর্তী মহাশয়, আমার বাবা আমাকে দেখার জন্য সেই সুদূর চট্টগ্রাম থেকে আজ ছুটে এসেছে ভাঙা ফরিদপুর এই চুমুরদি গোপাল গোপীনাথ সেবা সঙ্গে। আমি বাবার কাছে আমি অনেক দিন তো হয়তো সঙ্গের সাথে যোগাযোগ নেই এবং আপনাদের সাথেও থেকেও আমি একটু বিচ্ছিন্ন। এখন আমি একটু জানতে চাই যে আমাদের রাষ্ট্রীয় অন্তর্বর্তী সরকার, আমরা এতটা চিল্লাচিল্লি করলাম, এতটা দাবির কথা জানালাম, কিন্তু অন্তর্বর্তী সরকার আমাদের একটা সারাও আমি এখনও আমার বোধহয় আমি পাইনি। এখন পরবর্তী স্টপে আমাদের যে চিন্ময় প্রভু যে এখনও তার শুনানি হলো না এবং তার জামিন হলো না, এই পদক্ষেপ সম্বন্ধে আপনি কি মনে করেন এবং আমাদের কি করা উচিত? এদিকে আমাদের বোধহয় দুটো কথা আমাদের জানা দরকার। এটা তো চিন্ময় প্রভুর সাথে যেটা হয়েছে এটা অন্যায়, এবং চিন্ময় প্রভুকে তো একেবারে যেভাবে গ্রেপ্তার করছে এটা তো করতেই পারে না, এবং চিন্ময় প্রভুকে যেই অপরাধে রাষ্ট্রদ্রোহ মামলায় যে জাতীয় পতাকা অবমাননা, সেটা তো তিনি যে জাতীয় পতাকার কোনো অবমাননা করেনি, এটা বাচ্চা শিশুও বোঝে। হ্যাঁ, যে যেই পতাকার কথা বলা হচ্ছে সেই পতাকা চারতারা খচিত, স্টেজ থেকে বহু দূরে, এগুলো সব বিষয়গুলো যে ষড়যন্ত্রমূলক। এবং পরবর্তী চিন্ময়বাবু গ্রেপ্তার পরবর্তীও যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, মনে করি যে কোনো না কোনো গ্রুপ মানে পুরো এই হিন্দুদের এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্যই ষড়যন্ত্রমূলকভাবে বিষয়গুলো করেছে। এটা বোঝার জন্য আপনার পিএইচডি করতে হবে না, পিএইচডি করার দরকার না, আপনি সাধারণ দৃষ্টিতেই বুঝতে পারবেন যে ঘটনাটার ফলাফলে যারা লাভবান, মানে এই পুরো আন্দোলনকে দমিয়ে বা আন্দোলনকে বন্ধ করে, তারাই এই পুরো বিষয়গুলোর সাথে এই সমস্ত ঘটনার ঘনঘটার সাথে যুক্ত ছিল। তো বিষয় যাক, আমরা সেটা বলতে চাই না। এখন বাংলাদেশের যে অবস্থা, যে আপনি সত্য কথা তো আপনি বলতে পারবেন না, আপনি একটু ইনডাইরেক্টলি বলতে গেলেও সেখানেও বহু মানুষের বহু অনুভূতিতে আঘাত লাগে। অথচ দিন রাত্রি হিন্দুদের নিয়ে কি পরিমাণে কুৎসা করা হচ্ছে, হিন্দুদের সব কিছুকে নামে আজে বাজে কথা বলা হচ্ছে। তো আমি মনে করি চিন্ময়বাবুর সাথে যে অন্যায় হয়েছে, চিন্ময়বাবুকে অতি দ্রুত মুক্তি দেওয়া উচিত, এবং মুক্তি হয়তো দিবে। আমরা গত কিছুদিন আমরা বিভিন্ন প্রশাসনেদের সাথে কথা বলছি, আশা করি খুব দ্রুতই তার মুক্তি আমরা হবে। কারণ আমরা যত জায়গায় কথা বলেছি, আমি গত কিছুদিন যাবত সাধুসন্ত নিয়ে কয়েকজনকে নিয়ে আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলার চেষ্টা করছি, এবং দেখেছি তাদের মধ্যেও সেই আগের যে একটা রিজিড ভাবটা ওরকমভাবে নেই। সেই হিসাবে আমার মনে হয় যে চিন্ময়বাবু অতি দ্রুত সে মুক্তি পাবে। আর আমাদের যে 8 দফার আন্দোলন, 8 দফা তো আর নতুন কোনো দফা না, এর প্রথম দফাটা বাদ দিলে সবগুলোই পুরনো, এবং সবগুলোই এর মধ্যে শেষের যে দফাটা, যে দুর্গাপূজায় 5 দিন ছুটি, এটা একটা পপুলার দাবি। এটা ছাড়া আর অন্য দাবিগুলো কিন্তু হিন্দুদের অস্তিত্বের দাবি, এবং এটা যে এতকাল হয় নাই, এটাই একটা কি বলবো, আমরা যে এই 53-54 বছর যে আমরা যে বঞ্চিত হয়ে আছি, সেটা সবচেয়ে বড় দৃষ্টান্ত এটা। আপনি চিন্তা করেন মহারাজ, আজকে বাংলাদেশে কত রকমের মাদ্রাসা, এবং মাদ্রাসার যে শিক্ষকেরা যে আপনি যদি বেতন কাঠামোগুলো দেখেন, আর সেখানে পুরো বাংলাদেশে বোধহয় টোল আছে বোধহয় 140টার মতো। সে টোলের এক পণ্ডিতদের সাথে আমরা বিভিন্ন সময় কথা বলে দেখলাম, তারা বললো যে টোলের পণ্ডিতদের সেখানে যে টোলের যে অধ্যক্ষ, হ্যাঁ, সেখানে তারই বেতন 179 টাকা। 179 টাকা কারো বেতন হয়, এটা বর্তমান বাংলাদেশে এটা তো কি পরিমাণে যে মানে বৈষম্যের যে কতটা চূড়ান্ত, এটা তো বলার মতো না। আজকে আপনি ধর্ম মন্ত্রণালয়ে আপনি বাজেট যদি দেখেন, ইসলামিক ফাউন্ডেশনের বাজেটগুলো যদি দেখেন, ভাই আমরা তো পর্যায়ে আসছি দেশে, ঠিক আছে, আমরা সংখ্যালঘু 10% হিসেব করে আমাদেরগুলো আমাদের দিয়ে দেয়। হ্যাঁ, এই গত সরকারের আমলে এই 570টার মতন মসজিদ হয়েছে, সেখানে তো আমরাও 10% হিসাবে আমরাও তো এর ভাগিদার আছি না। আমাদের তো অন্তত
8টা বিভাগে তো 8টা মডেল মন্দির করে দিতে পারতো, সেটাও কিন্তু তারা করে নাই। আমাদের হলো যে ভাগের মা যেমন গঙ্গা পায় না, আমাদের নিয়ে সবাই রাজনীতি করে, আমাদের সবাই ট্যাগিং করে, আমাদের ব্যবহার করে। তা আমরাও কেন আমাদের ব্যবহার হইতে দিছি? অবশ্যই আমাদের মূর্খতা। আর দ্বিতীয়ত আর একটা কথা জানতে চাই আপনার কাছে, যে যদি এখনো সরকার আমাদের ডাক তার কর্ণকুহরে গ্রহণ না করে, তাহলে পরবর্তী স্টেপে আর তো বসে থাকা যাবে না, আমাদের আবারও পথে নামার সিদ্ধান্ত নিতে হবে। কারণ যদি পথে আমরা না নামি, আমাদের পথে নামার একান্ত সবাইকে আমি আহ্বান করব। এবং আপনার তরফ থেকে আমি জানতে চাই, এটা কি আমাদের নামা একত্রিততা অবশ্যই হয়েছি এবং হব, আরও যারাও আমাদের মধ্যে কিছু বিচ্ছিন্ন অবস্থায় আছে তাদেরকেও আমরা একত্রিত করার চেষ্টা করছি এবং করব। এবং এরপরে চিন্ময় বাবাকে যদি মুক্তি না দেন এবং যদি নিঃশর্তে, কোনো শর্ত থাকবে না, এবং সে তো কোনো বাংলাদেশের কোনো ক্ষতি করেনি, আজকে চিন্ময়কে, কালকে আপনাকে, পরশুদিন আমাকে, এভাবে তো এরা আমাদের সম্পূর্ণ জাতিটিকে নিঃস্ব করার একটা চক্রান্ত চলছে। আর এই চক্রান্ত থেকে নিষ্কৃতি হতে হলে আমাদের একান্তই প্রয়োজন। আমরা সরকারের কাছে আহ্বান করছি, আমরা সরকার এবং আইনকে শ্রদ্ধা রেখে আমরা কাজ করে যাব। এবং আমাদের যে সমাবেশ আমরা এতদিন অব্যাহত রেখেছিলাম, দেখি সরকার আমাদের কি সলিউশন দেয়। আমরা সেটা কিন্তু তার কাছ থেকে ভালো কিছু পাইনি, এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু পাইনি। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার এখনো আমার দৃষ্টিকোণ থেকে আমি এখনো অবধি তাদের কোনো ভালো রেজাল্ট পাইনি। মানে আমাদের জন্য, হ্যাঁ আমাদের জন্য, আরো অন্যান্য দিকের জন্য ভালো হইতে পারে। হ্যাঁ, আরো বরঞ্চ যারা, আমি আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাই আরো বৈষম্য সৃষ্টি করে দিয়েছে। আমি এটা একদম, তারা, আমার যেটা মনে হয়েছে মহারাজ, এখন তারা যেহেতু রাজনীতি করবে, তাদেরও কিন্তু যদি বাংলাদেশে এই যে বাইনারি, এই দল না হলে ওই দল, এর বাইরে যদি তাদের ভোটের এবং সত্যি যদি নিরপেক্ষ ভোট হয়, তাদেরও কিন্তু এই মাইনরিটি ভোটের প্রয়োজন আছে। এবং তারা যেহেতু বলছে যে তারা কোনো পন্থী, বাম ডান কোনো পন্থী থাকবে না, মধ্যপন্থী, তো মধ্যপন্থী হইলে কিন্তু এই মাইনরিটিদের ভোট কিন্তু তাদের প্রয়োজন আছে। তো তাদের উচিত যে মাইনরিটিদের দাবি দাবা, আমাদের 4 দফা নিয়ে যদি তারা তাদের মতামত জানায়, তাহলেও কিন্তু আমরা আগের মতন কিন্তু সেই ভুল করা যাবে না যে কারো কোলে, রাজনৈতিক সংগঠনের কোলে যেয়ে বসা। আমাদের হলো যে আমরা যারাই আমাদের অধিকারে কথা বলবে, আমাদের কথা বলবে, আমাদের তাদেরই সমর্থন করা উচিত। কোনো এক দলের কারো কোলে না বসে সবার সাথে আমাদের সম্পর্ক থাকবে যে ভাই তুমি যদি আমাকে এই ফ্যাসিলিটিগুলো দাও, তোমার সাথে আমরা আছি। কথাটা সত্য। তারা যদিও আলাদা দল গঠন করতে চাচ্ছে এবং করেছে কিনা তা আমি অতটা রাজনীতি নিয়ে ভাবি না, কিন্তু আমার প্রসঙ্গটা আসছে আপনার কাছে যে যখন আমরা আন্দোলন করেছি, আন্দোলন শুরু করা, দেখেন আন্দোলন কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছে, অন্য জায়গায় কি পরিমাণে মামলা দিছে, সবার নামে মামলা, আপনি কি পরিমাণে গণমামলা দিছে আপনি চিন্তা করেন। এভাবে যদি গণমামলা মানুষের তার মনে চাইলো অজ্ঞাত দিয়ে, মানে অজ্ঞাত 400-500 দিয়ে এভাবে একটা মামলা করে দেয়, মানে পুরো একটা মামলা ব্যবসার মধ্যে ফেলে দিছে। যেভাবে এই পুরো, আপনি যদি চট্টগ্রামের মামলাগুলোর দিকে দেখেন, চট্টগ্রাম, রংপুর, ঠাকুরগাঁও, হ্যাঁ, বা গোপালগঞ্জেও আছে, তাহলে এইগুলোর দিকে আপনি কিভাবে বিষয়গুলো, হ্যাঁ আমি বরিশালেরটা এখনো জানতে পাইনি, হ্যাঁ কিছু আছে। আচ্ছা, তো এবং সেখানে কিন্তু চেষ্টা করা হচ্ছে কি, দেখেন ঢাকায় কিন্তু মানববন্ধন, কয়েকটা প্রেস কনফারেন্স হয়েছে, মানববন্ধন হয়েছে, তো চট্টগ্রামে আপনি প্রেস কনফারেন্স করার কথা ছিল, বন্ধ করে দেওয়া হয়েছে, বা সেখানে গোলটেপিলও উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটাও হয় নাই। আপনি সামান্য আপনি চিন্তা করেন, এই কিছুদিন আগে আপনি একটা চিন্ময় প্রভুর এই মুক্তি বা এই বিভিন্ন 8 দফা এগুলো নিয়ে যে গণস্বাক্ষর কর্মসূচি চলছে, যে আমরা একটা গণস্বাক্ষর, এটা তো একটা শান্তিপূর্ণ কর্মসূচি, তো ঢাকায় করতে পারা গেছে, কিন্তু চট্টগ্রামে এই গণস্বাক্ষরের নাম শুনেই বিভিন্ন জায়গা থেকে ফোন শুরু হয়েছে, বিভিন্ন পর্যায় থেকে, বিভিন্ন সংস্থা থেকে। এবং আপনি দেখেন মাঝখানে বরিশালে একটা আন্দোলন, এই বরিশাল তো মহা সমাবেশগুলো বিভিন্ন টাল বাহানা করে, ডেট চেঞ্জ করে, এটা করে করতেই দেওয়া হয় না, খুলনাতেও সেম। এবং তারপরে বরিশালে কিন্তু একটা বিভিন্ন প্রোগ্রাম, অনুষ্ঠান, কর্মসূচি ছিল, সেগুলো কিন্তু করতে দেওয়া না। যারা করেছে তারা বলেছে তাদের বাসায় বিভিন্ন সংস্থার লোকজনরা এসে হাজির হয়েছে, তাদের হুমকি ধামকি দিচ্ছে। তা আমরাও তো, যে যদি গণতান্ত্রিক এগুলোতে যদি ন্যূনতম যদি আমাদের স্পেস না থাকে মাইনরিটিজের কথা বলার, ভাই আমাদের প্রতি যে অন্যায় হয়েছে এটা তো আপনারাও দেখছেন, সবাই দেখছেন। তো সেই জায়গায় ঠিক আছে অন্যায় হচ্ছে,
আমাদের সেই জায়গায় একটা প্রতিবাদ করারও যদি ন্যূনতম স্পেস না দেন তাহলে কেমনে হবে? ওই যদি আমরা সব কথা আমাদের শুধু মুখে মুখেই থাকে, যে মুখে মুখেই আমরা বৈষম্য বিরোধিতার কথা বললাম, কাজে কিছু না, তো বিষয়গুলো কি আর করা? এগুলো নিয়ে এখন এমন অবস্থা মহারাজ যে আমরা যে কথা বলবো, কথা বলতে গেলেও প্রবলেম, যে দেখা যায় এটা থেকে কোন কথার কি মিনিং করবে সেখানেও মানে তারা একটা বয়ান তৈরি করছে, সেই বয়ানে আপনার সব কথা বলতে হবে। ওই বয়ানের আপনি বাইরে বলছেন মানে আপনি ফ্যাসিবাদের দোসর, আপনি ভারতের দালাল, আর আপনি তো সাধু মানুষ, আপনি আরও দালাল, সবার দালাল আপনাকে বানাই দিবে। তাহলে এই যে বিষয়গুলো, যে আপনি সে বয়ান রেডি করে আপনাকে খাওয়াই দিচ্ছে, সেই বয়ানেই আপনার চলতে হবে, এই বয়ান থেকে বের হয়ে আসতে হবে। সংখ্যাগরিষ্ঠের উচিত ভাই আপনি সংখ্যালঘুর হৃদয়কে বোঝা, যে আপনারা যারা এত তত্ত্ব কথা বলতেছেন, অনেকে বলে যে সংখ্যালঘু না সংখ্যাগুরু না সবাই সমান। ভাই কি ফ্যাসিলিটি আমরা পাচ্ছি, আমরা তো দেখছি। আপনার টেবিলে বসেন, যদি জানতে চান আমরা বলতে পারি যে কোন কোন জায়গায় বৈষম্য হয়েছে, কেন আমরা নিজেদের সংখ্যালঘু বলছি, সেটাও শোনেন। শুনতে তো চান না, শোনেন, শুনলে পরে বুঝতে পারবেন। একদিন আমাদের সাথে, বেশি না, একদিন 24 ঘন্টা একদিন হিন্দু হিসাবে আমাদের সাথে একটু চলাফেরা করেন আমাদের সাথে, তাইলে বুঝতে পারবেন যে আমাদের দুঃখ বেদনা।